গল্প মূর্ধাংশে মাস্টারমশাই। লেখনীতে মোমো সাহা। পর্ব ২১। ধীরে ধীরে খুব নিকটে আসা পায়ের শব্দগুলো আবার ধীরে ধীরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিস্তা তো ভীষণ রকমের ভয়ে মূর্ছে গিয়েছিল। তার না হয় আগে থেকেই কালি লেপন করা চরিত্রে, কিন্তু মাস্টার মশাই তো শুদ্ধ পুরুষ, সম্মানিত পুরুষ। তার শরীরে কালিটা যে ভীষণ বিদঘুটে লাগত। মানির অসম্মান অপেক্ষা মৃত্যু শ্রেয়। পায়ের শব্দগুলো একটু দূরে চলে যেতেই প্লাবন উঠে দাঁড়ালো। তিস্তা কিঞ্চিত ঘাবড়ে গেল। প্লাবনকে উঠতে দেখে থতমত খেয়ে গেল। উৎকণ্ঠায় মুখ থেকে উচ্চারিত হওয়া শব্দগুলো জুড়েই বের হলো। অগোছালো শব্দগুলো আকুতি করে বলল, যাবেন না কোথাও, আমার ভীষণ ভয় করছে। প্লাবন শীতল চোখে তাকালো। মেয়েটা এত বাতাস থাকার সত্ত্বেও কেমন ঘামছে। ভয় পেয়েছে কি বেশি? প্লাবন আদুরে হাতে স্পর্শ করলো তিস্তার মাথায়। খুব যত্নে হাত বুলিয়ে নিবিড় ভরসায় বলল, আমি আছি তো, ভয় কিসের? আমি আছি তো। কথাটিই যেন তিস্তার ভয়কে গোড়া থেকে উপড়ে ফেলল। সে শান্ত হলো। বন্ধ হলো তার উৎকণ্ঠা। তার নিজের মানুষ তো আছে তার সাথে, তবে চিন্তা কিসের? তিস্তা শান্ত হতেই প্লাবন ছুটে গেল। শব্দবিহীন পায়ে দৌড়ে গেল। তিস্তা তখনও নীরব চোখে চেয়ে রইল জলের দিকে। চাঁদের আলোয় আজ স্নান করছে জল। মধুসুখী কি সুন্দর, এত আকর্ষণীয়! এই সুন্দর মধুসুখী বুঝি জমিদারের প্রাণভোমরা প্রিয় অর্ধাঙ্গিনীকে কেড়ে নিয়েছিল। মধুসুখী আমাদের কিছু কাছের মানুষের প্রতিচ্ছবি যেন, যারা ভীষণ সুন্দর আর উপর উপর ভালোবাসে আমাদের, কিন্তু অন্তরে তাদের ভীষণ হিংস্রতা। মিনিট ৫ পেরোতেই ফিরে এলো প্লাবন। কিছুক্ষণ আগের আর এখনের প্লাবনের মধ্যে ভীষণ তফাত। প্লাবন উত্তেজিত কণ্ঠে বলল, তিস্তা, তাড়াতাড়ি উঠ, বাড়ি ফিরতে হবে। আপনি এমন করছেন কেন? ওখানে কি দেখেছেন? কি ছিল? তিস্তার ব্যতিব্যস্ত কণ্ঠে ভ্রম ভাঙে প্লাবনের। দাতস্থ করে নিজেকে, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, কিছু হয়নি, চল বাড়ি যাব। তোর আর কয়েকদিন পর পরীক্ষা না? পড়াশুনোও তো মনে হয় শিখে তুলেছিস। আজ গিয়ে ঘুমাবি, কাল থেকে সব শুরু। তিস্তা হেসে মাথা নাড়ালো। মনে মনে বলল, আপনার অপূর্ণতায় বিদ্বেষ তৈরি হয়েছিল পুরো দুনিয়ায়। আপনি এবার এসে গেছেন, আমার সব ঠিক হয়ে যাবে, কারণ আপনিই তো আমার দুনিয়া। প্লাবন ভাবছে অন্য কিছু, অন্যমনস্ক তার মনোভাব। গ্রামে কি আবার নতুন কিছু হবে? এত রাতে এই মানুষটা এখানে যে? আজ অনেক দিন পর আমান শেখ গ্রামের হাটে বসেছে। এখন সে প্রায় সুস্থ, কেবল হাঁটার সময় ধীরে ধীরে হাঁটতে হয়। তিস্তাও আজ স্নান করে তৈরি হচ্ছে। আজ থেকে আবার মধ্যাংশের পড়াশুনো শুরু। মাস্টার মশাই আবার পড়াবেন, পড়তে হবে তাকে, না হয় মাস্টারনি হবে কিভাবে? তিস্তা গটগট পায়ে তৈরি হয়ে ছুটে গেল পাঠশালার উদ্দেশ্যে। লতিকা বেগমও নাতনির পিছে ছুটলেন। তিনি নাতনির আচরণে রীতিমতো অবাক। এমন নষ্ট চরিত্রের মেয়ে এত মুক্তভাবে উড়বে, তা যেন সে মানতেই পারছে না। সবার সামনে যখন মেয়েটাকে ঠাঠিয়ে দুটো চড় দিতে পারবে, তখনই মেয়েটা শান্তি হবে, এর আগে না। তনাইয়া বেগম শাশুড়িকে মেয়ের পেছনে যেতে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। শাশুড়ির মতিগতি আজকাল তার ভালো ঠেকছে না। কেমন যেন করে সে, পারে না তিস্তাকে খেয়ে ফেলে। আপনার কাছে তো মেয়ে ছেলে পড়ানোর জন্য দিছিলাম মাস্টার মশাই,
আপনি নষ্ট মেয়ে মানুষও পাঠশালাই রাখেন, জানতাম না তো। প্লাবনের পাঠশালার এক ছাত্রীর মায়ের এমন কথায় তিস্তার ঝুঁকে থাকা মাথা আর একটু ঝুঁকে গেল। ডান গাল আর বাম গাল ফুলে লাল হয়ে আছে। দাদির শক্ত চড়ে পাঠশালায় প্রবেশ করার আগেই লতিকা বেগম নাতনির চুলের মুঠি ধরেই নোংরা গালাগালি আর চড় থাপ্পড়ের বর্ষণ করে। হইচই শুনে আশেপাশের মানুষসহ প্লাবন বিষাদিনী সবাই বের হয়ে আসে। তনাইয়া কোনো মতে ছুটে এসে মেয়েকে আঁকলে নেয়। দাদির নোংরা ভাষায় আচরণে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে তিস্তার। লতিকার আচরণে পাড়ার লোকও সাহস পেল এবার। ছুঁড়ে মারল তাদের নোংরা কথার অস্ত্র। প্লাবন উত্তর দেওয়ার আগেই আরেক মহিলা এগিয়ে এলো, বিশ্রী গালি দিয়ে বলল, এই মেয়ের মুখে কালি লাগাইয়া পুরো গ্রাম ঘোরা, ওর উড়ার স্বাদ মিটা যাইব। তিস্তার কান্না আসে, ভীষণ কান্না। মহিলার কথার পরিপ্রেক্ষিতে সবাই সম্মতি দিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই নোংরা মায়ারে শাস্তি দেওয়াই উচিত। মিনিট দুয়েকের মাঝে কালি নিয়ে হাজির গ্রামবাসী। তিস্তার সামনে আসতে নিলেই রুকে দাঁড়ালো প্লাবন, ধিক্কার জানিয়ে বলল, ছি, আপনারা মানুষ, এতটুকু মেয়েটার সাথে এমন আচরণ করতে বাতল না আপনাদের? আপনাদেরও তো ঘরে মেয়ে আছে। প্লাবনের কথায় হেলদুল হলো না কারো, বরং তাদের সবচেয়ে সম্মানিত মাস্টার মশাইয়ের বিবেকহীন কথার জন্য তারা মুখ চোখ ঝাঁকালো। বীরের মাঝে একজন মহিলা বলে উঠল, মাস্টার মশাই সরল সোজা মানুষ, উনি তো ভদ্রতা দেখাবেই। তুমি যাও তো, গিয়ে আচ্ছা মতন কালি লেপে দাও ওই পতিতার মুখে। চেনা কণ্ঠে এমন নোংরা কথা শুনে তিস্তার শির দ্বারা বেয়ে ঘৃণার অনুভূতি বয়ে গেল। কণ্ঠটা তার বড্ড চেনা। তাকে খুব যত্নে ভাত মেখে খাইয়ে দেওয়া বকুলের মায়ের কণ্ঠ এটা। সবার সম্মতি পেয়ে একটা মহিলা এগিয়ে যাচ্ছিল তিস্তার দিকে। তখন তিস্তার সামনে ডাল হয়ে দাঁড়ালো এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নারী। ব্যক্তিত্ব যেন তার হিমালয় পর্বতের চেয়ে উঁচু। তার বজ্রকণ্ঠে উচ্চারিত হলো কিছু শব্দকণিকা। একদলা থুতু সমাগমের মাঝে ফেলে বলল, এই থুতুটা ফেললাম আপনাদের নোংরা মন মানসিকতার উপরে। খালি যদি মাখতেই হয় তবে আপনাদের মন মানসিকতাই মাখুন, এর চেয়ে নোংরা যে আর কিছু হতেই পারে না। পদ্মফুল দেখেছেন? গোবরে কিন্তু পদ্মফুল ফুটে, তাই বলে কি পদ্মফুলের পবিত্রতা নষ্ট হয়? তিস্তাও সেই পদ্মফুল, যার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। সমাগম থমকে গেল। এমন প্রতিবাদী কণ্ঠ, তাও আবার মেয়ে মানুষের, কখনোই দেখেনি তারা। থমকে গিয়েও দমে যায় না মহিলারা। বিষাদিনীকে বোঝানোর চেষ্টা করে বলল, তুমি শহরে মেয়ে মানুষ, তাই তো বিয়া না কইরা জামাইয়ের ঘর দেখতে আইসো, থাকতাছো, খাইতাছো। তোমাগো শহরের নিয়ম কানুন আলাদা, গ্রাম আর শহর কি এক হইল? আর এই বিষয়ে তোমার কথা কেউই শুনবো না। ওরে শাস্তি না দিলে গ্রামে বালা লাগবো, অলক্ষী ঢুকবো গ্রামে। বিষাদিনী তাচ্ছিল্য হাসল, ডান ভ্রুটা উঁচু করে বলল, ও তাই নাকি? কথা শোনানোর বেলায় তো কাউকেই ছাড়বেন না আপনারা। আপনাদের চেয়ে বড় অলক্ষী বোধহয় আসবে না গ্রামে। আর যদি আমার কথা না শুনে ওর শরীরে কেউ একটুও স্পর্শ করে, তবে পুরো গ্রামের লোককে 14 শিকের ভাত খাওয়াবো। আমার বাবার ক্ষমতা ব্যবহার করে আপনাদের শাস্তি দিতে আমার এক মুহূর্তও লাগবে না। তা আপনারা কি চান? এবার দমে গেল মানুষ। শহরের মেয়ে, বাপ অনেক ক্ষমতাবান লোক, পরে সত্যি যদি হিতে বিপরীত হয়,
এবার রাসেলের মা উচ্চস্বরে হাঁক ছেড়ে বলল, এই রাসেল, চল এই মাস্টার মশাইয়ের বাড়িতে আর পড়তে হইব না, যত সব নোংরামি। রাসেল তিস্তার সহপাঠী। এবার এক এক করে সব মহিলা রাসেলের মায়ের সাথে যুক্ত হলো। সবারই এক কথা, কেউ তাদের ছেলে মেয়ে এখানে পড়াবে না। এতক্ষণে মুখ খুলল তিস্তা, মাথা নিচু করে দৃঢ় কণ্ঠে বলল, আমি আর পড়ব না মাস্টার মশাই, আপনি সবাইকে পড়ানো শুরু করুন। মাস্টার মশাইয়ের রুক্ষ স্বর ভেসে এলো, ধমক দিয়ে বলল, তুই পড়বি না কেন? তোর কি সমস্যা? যাদের সমস্যা তারা না পড়ুক, কারো পড়ার প্রয়োজন নেই, তবুও তুই পড়বি। এবার মহিলারা কানাঘুষা শুরু করলো। মাস্টার মশাইয়ের বুঝি আক্কেল জ্ঞানের মাথা খেয়েছে। হঠাৎ ভিড়ি টেলে একটা মেয়ে এগিয়ে এলো। মেয়েটি আর কেউই না, কঙ্কনা, মোড়লের মেয়ে। সবাই তাকালো। এবার জম্বে মজা। কঙ্কনা যা মেয়ে, ছাড় দিবে না তিস্তাকে। কঙ্কনা তিস্তার দিকে এগিয়ে গেল। তিস্তার চোখের জল খানিকটা মুছে দিয়ে বলল, আমিও পড়ব মাস্টার মশাই, আমায় পড়াবেন না? সবাই যেন ভুল কিছু শুনে ফেলেছে এমন মুখভঙ্গি করল। কঙ্কনার মতন মেয়ে এসব বলছে? তিস্তা নিজেও অবাকে হাঁ হয়েই রইল। আবারও ভিড়ের মাঝে আরেকটা কণ্ঠ ভেসে এলো, রিনিনে কণ্ঠে। সে বলল, মাস্টার মশাই, আমিও পড়ব, আমায় পড়াবেন না? তিস্তা আবার তাকালো ভিড়ের মাঝে, অস্ফুট স্বরে বলল, বকুল। বকুলের মা নিজের মেয়েকে দেখে অবাক হলেন। পরক্ষণেই জ্বলন্ত শিকার ন্যায় জ্বলে উঠলেন। মেয়ের চুলের মুঠি টেনে বললেন, বড্ড পড়ার শখ হয়েছে না তোর? চল আজ বাড়ি। কিসের এত পড়াশোনা? তোর না বিয়ে ঠিক করেছি? মান সম্মান খেতে চাস আমাদের? চল বাড়ি চল। বকুল দাঁত কিরমির করে মায়ের হাতটা এক ঝটকায় চুল থেকে ছাড়িয়ে নিল। রক্তবর্ণ দৃষ্টি মায়ের উপর ফেলে বলল, আমি পড়বই, আমি অনেক বড় হব, ওই শহরে দিদিটার মতন বড় হব আমি। তোমাদের বাধা নিষেধ আর মানছি না। আমি শুধু মেয়ে মানুষ না, মানুষের মতনও বাঁচতে চাই। বকুলের মা থমকে গেলেন। কাল অবধি যেই মেয়ে কথার উপর কথা বলেনি, আজ সেই মেয়ে তেজ দেখাচ্ছে। এই তো, এইভাবেই শুরু হলো যুগ বদল। আর মানুষ এবার খবর ছড়ালো, শহুরে মেয়ে মাথা খেয়েছে গ্রামের মেয়েদের। পড়াশোনা জানা মেয়ে সমাজের জন্য ভয়ঙ্কর। যুগ বদলের পালা এলো, মানুষ হতে চাই মেয়ে। এভাবেই মানুষ হওয়ার মন্ত্র সমাজে গেল ছেয়ে।